আসসালামু আলাইকুম। ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা খুবই আনন্দিত কারণ আমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একজন অতিথি আছেন। কারিশমা আপু, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি দেশে এসেছেন, এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইনি এবং আমি আর সোহেল চাচ্ছিলাম ফিজিক্যালি আপনার সাথে বসতে, but দেশের এই চলমান অবস্থার কারণে অনলাইনে বসতে হচ্ছে। তো আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আসলে ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরাম, যেটা গত বছর শুরু করেছিলাম, সেটাকে এখন আমরা ট্রান্সপোর্ট প্রফেশনাল ফাউন্ডেশন নামে আমরা এখন আমাদের কার্যক্রম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ এই আন্দোলনটা চলবে। ধীরে ধীরে আমাদের পরিধি বড় হচ্ছে, কাজের পরিধি এবং সদস্য সংখ্যা দুটোই বড় হচ্ছে। দর্শকদের জন্য মনে করি যে আপনার যে বুয়েট থেকে ইউকে লিডস ইউনিভার্সিটি পর্যন্ত যে জার্নি, সেটা একটু শুনে আমরা মূল আলোচনায় আসতে চাই। আফটার ইউ। থ্যাংক ইউ মিতুল আর সোহেল রানা আমাকে ইনভাইট করার জন্য। তো আমি এটাকে প্রিভিলেজ মনে করছি আসলে, যে আসলে আহ, অনেক সময় আমরা চাই আহ, আর একটু বাংলাদেশের সাথে যোগাযোগ বেশি রাখতে। তো এই জন্য আমি থ্যাঙ্কফুল যে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। তো আমার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে, আমি তো আন্ডার গ্রাজুয়েট করেছি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো আমরা 1995 এইচএসসির ব্যাচ। তো আমরা পাশ করি 2002 সালে। আর তো সে সময় আমার আসলে খুব যে প্ল্যান করে তখন আমি বাইরে অ্যাপ্লাই করেছিলাম তা না। কিছুটা পরিস্থিতির কারণে আমি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছা। আমি আহ, যেটা আগে ভেবেছিলাম যে একটু পরে বিদেশে যাব, তার আগে ঠিক করলাম যে আচ্ছা ফোর্থ ইয়ারে থাকতেই যে আমি বাইরে অ্যাপ্লাই করি। আর বিশেষত ওই সময় আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড মাসরুর হাসান, উনি এমআইটি তে তখন পিএইচডি করছিলেন। উনি দেশে আসেন এবং উনি আমাকে খুব উৎসাহিত করেন যে আসলে এমআইটি তে মানে বুয়েটের একটা এখন আস্তে আস্তে পরিচিতি হচ্ছে, তোমার যেহেতু রেজাল্ট ভালো, অ্যাপ্লাই করলে তোমার স্কলারশিপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তখন আমি খুব একটা যে আমি খুব এখনকার মতো আসলে তত ইন্টারনেট কানেক্টিভিটি অত ভালো ছিল না। তো কিছুটা আর কি র্যাঙ্কিং দেখে কিছুটা ইয়ে করি, 4-5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি। এবং তখন সেখানেই আমি ওই এমআইটি তে স্কলারশিপটা আমি বলবো আমার একটা টার্নিং পয়েন্ট ছিল আর কি। যে আহ, একটা বিরাট ট্রানজিশনও ছিল যে বুয়েট থেকে আমি ঠিক পাশ করেই তার 2-3 মাস পরে আমি আমেরিকাতে যাই। এবং সেখানে ওটা একটা খুব আহ, আমি বলবো যে আমার খুব একটা রিচ পিরিয়ড অফ মাই ক্যারিয়ার, কারণ অনেক কিছু শেখার ছিল। শুধু যে আমাদের ট্রান্সপোর্টেশনের বিষয়ে তা না, আমাদের বিভিন্ন ধরনের কোর্স নিতে হতো, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে বিভিন্ন দেশ থেকে যে এত ট্যালেন্টেড সব শিক্ষার্থীরা ছিল সেখানে, তাদের কাছ থেকে একটা শেখার অনেক ব্যাপার ছিল, একটা হাম্বলিং ব্যাপার ছিল। যে আচ্ছা আমরা তো আমাদের দেশে আমরা মনে করি যে আমরাই সবসময় টপ, কিন্তু আসলে যে ওয়ার্ল্ডটা কত বড় এবং কত ডিফারেন্ট টাইপস অফ আইডিয়াস আছে, সেগুলো একটা শেখার ব্যাপার ছিল। তো এবং সেটা আমার আত্মবিশ্বাসকেও আসলে অনেক বাড়িয়ে দিয়েছে, যে আলটিমেটলি যখন প্রথমে একটা স্ট্রাগলিং পিরিয়ড কাছে, তারপর যখন এমআইটি থেকে আমি পিএইচডি শেষ করলাম 5 বছর পরে। তো সেই সময় আর কি অনেক ব্যাপারে আমার আম, যেরকম আমি আসলে আমাদের দেশে যেরকম একটা ইয়ে থাকে যে জুনিয়র হলে আসলে আমরা খুব একটা ভোকাল হই না, কিন্তু ওইটার একটা এমআইটি থেকে ট্রেনিং ছিল যে আচ্ছা ইট ডাজন্ট ম্যাটার সিনিয়রিটি কতটুকু, যে আমি যদি কোনো কিছু মনে করি আমার হাত তুলে সেটা বলা উচিত। এই ধরনের অনেক সফট ব্যাপারেও ট্রেনিং ছিল। তারপরে আমি বুয়েটে আবার এসে জয়েন করি। মাঝখানে কিছুটা সময় আমি এমনি একাডেমির বাইরেও কিছুটা কাজ করেছি, খুব অল্প সময়, 6-7 মাস। কারণ তখন আমার হাজব্যান্ড জিয়া ওয়াদুদ, ও তখন ইউকে তে পিএইচডি করে ও একটা পোস্ট ডক করছিল ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। তখন আমি কেমব্রিজে একটা অর্গানাইজেশনে, একটা নন প্রফিট থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড ইউরো, ওখানে আমি 7 মাস চাকরি করেছিলাম। আহ, তো তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আবার দেশে আসবো। তো তারপরে এসে বুয়েটে জয়েন করি আমি, সেটা হচ্ছে 2008 সালের ডিসেম্বর। তো তারপরে আমি 4 বছর বুয়েটে ছিলাম। তো সেই জন্য আমি আমি ইন এ সেন্স আমি কিছুটা রিলেট করতে পারি বাংলাদেশের সমস্যার কারণে, কারণ আমি আম, শুধু স্টুডেন্ট হিসেবে না, আমি বাংলাদেশে কাজও করেছি কিছুটা, এবং কিছুটা প্র্যাকটিক্যাল লিমিটেশনস গুলো আমি জানি। এবং তো সেটাই আমাকে একটু মোটিভেট করে যে আম, আমার অরিজিনাল ফিল্ড ছিল ড্রাইভিং বিহেভিয়ার রিসার্চ নিয়ে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তখন মনে হলো যে আসলে আমাদের ডেটার এত বেশি সংকট, যে তখন আমি ঠিক করি যে আমি আরেকটু ফার্দার আমার ট্রেনিং দরকার বিগ ডেটা আর এসব নিয়ে। তখন আমি আরেকটা স্কলারশিপ পাই, ফ্যাকাল্টি ফর দ্য ফিউচার নামে, শ্লম্বার্জার ফাউন্ডেশন ডেভেলপিং কান্ট্রির
মেয়ে একাডেমিকদের জন্য দেয়। তো সেটা নিয়ে আমি ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এমআইটিতে আবার 7 মাস ছিলাম। তো আহ, তারপরে আলটিমেটলি আর কি বিভিন্ন কারণে পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আবার বাইরে যাব। তখন আসলে ইউনিভার্সিটি অফ লিডসের একটা সুবিধা ছিল যে ওদের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট খুবই বড়, ওয়ার্ল্ডের প্রথম সবচেয়ে বড় না হলেও বার্কলি আর আমাদের মধ্যে ইন টার্মস অফ সাইজ সবসময় ইয়ে হয় যে আমাদের প্রায় 65 জন ফ্যাকাল্টি মেম্বার আছে শুধু ট্রান্সপোর্টেশন নিয়ে এই ডিপার্টমেন্টটা। তো আমাদের যেহেতু দুজনেই আমরা ট্রান্সপোর্টেশন রিলেটেড ফিল্ডে কাজ করি, আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে আমরা একই ইউনিভার্সিটি কিভাবে চাকরি পাবো আর কি। ইউনিভার্সিটি অফ লিডসে ওইটা ওয়ার্কআউট করে, তখন ওখানে আলটিমেটলি মুভ করি আর কি। তবে যেটা আমি বলবো যে আসলে আমি যেটা সবসময় চেষ্টা করেছি, আমার লিডসেও আসলে বাংলাদেশি স্টুডেন্ট সবসময় ছিল, মাস্টার স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট। তো মানে আমার ওইটাই একটা ফিলোসফি ছিল যে আমি হয়তো বাইরে থেকেও যে একদম মানে দেশের ব্যাপারে কাজ করা যাবে না তা না, আমি যেখানে যতটা পারি চেষ্টা করেছি বাংলাদেশের সাথে প্রজেক্ট করার বা বাংলাদেশি স্টুডেন্টদের সাথে টপিক নিয়ে বিভিন্ন হয়তো স্টুডেন্টরা হয়তো অন্য দেশের কিন্তু বাংলাদেশি কোনো টপিক নিয়ে ওরা কাজ করেছে এরকম আর কি। তো এখনো যেরকম একটা পিএইচডি স্টুডেন্টের সাথে কাজ করার চেষ্টা করছি এই আর্থকুয়েক রিলেটেড যে আমাদের রিসেন্ট ইভ্যাকুয়েশন এর যেসব সমস্যা হলো বা আসলে কি গাইডেন্স মানুষকে দেওয়া উচিত এইসব ক্ষেত্রে, এই ধরনের একটা টপিক নিয়ে। তো এই আর কি। আর তো লিডসে আমার এখন আমার ডেজিগনেশন হচ্ছে আমি প্রফেসর অফ বিহেভিয়ার মডেলিং। আর আমার ইনস্টিটিউট ফর ট্রান্সপোর্ট স্টাডিজ আর স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এই দুটো ডিপার্টমেন্টে আমার জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। আর আমি ওখানে চয়েস মডেলিং সেন্টার একটা আছে যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে, ওটার আমি এখন ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, উই আর রিয়েলি মানে ফিলিং অনার্ড আপনার মতো একজন এরকম ট্যালেন্টেড এবং মানে কন্ট্রিবিউটিং ক্যারেক্টারের সাথে আমরা কথা বলতে পারছি। এবং আমি জানি না অডিয়েন্স কতটুকু জানেন যে যে আসছে স্যারের নাম এক নামে সবাই জানেন, বাট কারিশমা আবু যে আসছে স্যারের মেয়ে সেটা হয়তো অনেকে নাও জানতে পারেন। আমার মনে হয় সেটা আমাদের এই সুযোগে সবাইকে বলে দেওয়া উচিত। সেই সাথে এটাও বলা উচিত যে আপনি চেয়ার ইন বিহেভিয়ার মডেলিং, অর্থাৎ ইউনিভার্সিটি অফ লিডসে আপনার পজিশনটা মানে খুবই লিডিং একটা পজিশন আছে। তো সেক্ষেত্রে আপনি ওখানে বিহেভিয়ার মডেলিং এর উপরে যেভাবে আপনি রিসার্চ করছেন বা আপনি স্টুডেন্টকে পড়াচ্ছেন এবং সেই সাথে আপনি বিভিন্ন রকম গবেষণার সাথে আপনি জড়িত, সেই আপনার অভিজ্ঞতাগুলো হয়তো ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশনের কাজে লাগবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। প্রথমে একটু জানতে চাচ্ছি যে ধরেন আপনি তো একেবারে আমাদের ফোরামের সাথে, যখন ফোরাম নাম ছিল তখন থেকে যুক্ত আছেন, আমরা পরবর্তীতে ফাউন্ডেশন নামে আত্মপ্রকাশ করেছি। কিন্তু যারা এটার সাথে এখনো যুক্ত হননি কিন্তু আপনি তাদেরকে জানেন, ট্রান্সপোর্ট প্রফেশনালস আউটসাইড বাংলাদেশ, তারা এই ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশ বা টিপিএফবি কে কিভাবে পারসিভ করছেন, কিভাবে দেখছেন? এক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে আসলে আমি জানি না এখানকার এখনকার ছাত্ররা কতটুকু জানে। আসলে কিন্তু বাংলাদেশের বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত একটা বিরাট ট্রান্সপোর্টেশন একাডেমিক এবং প্রফেশনালস গ্রুপ আছে। যে আমরা যে যদি একটু সংখ্যা দিয়ে বোঝাতে চাই, যে আমাদের অ্যানুয়াল মিটিং অফ দ্য ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ড, যেটা টিআরবি কনফারেন্স হিসেবে পরিচিত, সেখানে কিন্তু মানে গত 1 দশকে বিশেষত আমরা ওখানে গেলে বুঝতে পারি যে আসলে যে বাংলাদেশি ট্রান্সপোর্ট গ্রাজুয়েটদের সংখ্যা কতটা বেড়েছে। আমি যখন স্টুডেন্ট অবস্থায় প্রথম ওখানে যাই 20 বছর আগে 2005-এ, তখন আমার সাথে মনে হয় আমি ছাড়া আর 3 জন বাংলাদেশি দেখা হয়েছিল। আর এখন এটা আমার ধারণা 180-র কাছাকাছি প্রত্যেক বছর যায়। আর এটা শুধু যে ছাত্ররা যায় তা না, এখন অনেকে বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার আছে, অনেকে বিভিন্ন অর্গানাইজেশনে লিডারশিপ পজিশনে অনেকে আছে। তো এজন্য এদের কিন্তু একটা আমাদের যখনই কথা হয়, অনেকে একটা বিরাট, সবাই বলছি না কিন্তু একটা বিরাট অংশ কিন্তু আসলে বাংলাদেশেও কন্ট্রিবিউট করতে চায়। এবং অনেক সময় যেটা হয় যে আসলে আম, আমরা আমাদের কোনো কন্ট্যাক্ট, যেহেতু আমরা অনেক হয়তো প্রথম দিকে বাইরে গিয়ে সবাই একটু স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, তখন আস্তে আস্তে হয়তো বাংলাদেশের সাথে সংযোগটা একটু ক্ষীণ হয়ে যায়। কিন্তু পরে আবার যখন আবার যোগাযোগ করতে চায় দেখা যায় একটা গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে এই ট্রান্সপোর্টেশন প্রফেশনালস ফাউন্ডেশন যেটা, এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে। কারণ আমরা মানে বাইরের সবাই এখন একটা কন্ট্যাক্ট পয়েন্ট পেলো যে আচ্ছা, তাদের যদি বাংলাদেশের কোনো আহ, দুই রকম, একটা হচ্ছে যে তারা একাডেমিকদের ফর এক্সাম্পল যে তারা কোনো বাংলাদেশ নিয়ে প্রজেক্ট করতে চায় বা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ডেটা নিয়ে কোনো কাজ করতে চায়, ডেটা খুঁজছে কোনো একটা, তখন তাদের একটা কন্ট্যাক্ট পয়েন্ট হলো যে আচ্ছা কাদের সাথে যোগাযোগ করলে বোঝা যাবে। আরেকটা হচ্ছে যারা হয়তো
কনসালটেন্ট বা কিছু, তারা হয়তো বাংলাদেশি প্রজেক্টেও মনে করে তাদের অবদান রাখার একটা আহ, ইচ্ছা আছে বা তারা একটা সুযোগ খুঁজছে, তাদের জন্য আসলে এটা একটা পজিটিভ তারা, কারণ তারা একটা বুঝতে পারবে যে আসলে কি প্রজেক্ট হচ্ছে, কোন ধরনের তারা কি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারে কিনা। মানে এবং এটা একটা আমার কানেক্টিং ধারণা যে হাব আসলে হিসেবে কাজ করতে পারে বলে হ্যাঁ, আপনার মনে হচ্ছে? আর এটা খুবই যেটা খুবই অনেক সময় এটা হয়তো আমরা বাইরে থেকে দেখে কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রজেক্ট নিয়ে আমরা হয়তো মনে করছি যে আচ্ছা এটা কেন এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হয়তো খুব একটা লং টার্ম ভালো ফল আনবে না, কিন্তু আমরা হয়তো বাইরে থেকে এখন বললে যে আচ্ছা আহ, হয়তো আমাদের বোঝাতেও ভুল থাকতে পারে। আরেকটা হচ্ছে আমরা এটা কনভে করবো কার কাছে। তো এখন এই ক্ষেত্রে একটা ফোরাম বা ফাউন্ডেশন থাকলে যেটা সুবিধা, যে আমরা এখানে আমাদের বলতে পারি আচ্ছা আমাদের তো মনে হচ্ছে এই সিদ্ধান্তটা আসলে আহ খুব একটা ভালো সিদ্ধান্ত না, আসলে এটা ব্যাকগ্রাউন্ড কি, আসলে কোনো অপরচুনিটি আছে নাকি যে আমাদের কনসার্নটা রেজ করার। এবং এই ক্ষেত্রে হয়তো যে যদি অন্য ফাউন্ডেশনের অন্যান্য মেম্বাররা মনে করে যে হ্যাঁ আসলে একটা এটা ইন্টারন্যাশনাল লিঙ্কের মাধ্যমে এটা একটু জোরদার ভাবে এটাকে কনসার্নটাকে প্রকাশ করা যাবে, সেটাও মানে আমি যেটা মেইন আসলে ব্রিজিং প্ল্যাটফর্ম হিসেবে আমি মনে করি আসলে একটা বিরাট অপরচুনিটি আছে এই ফাউন্ডেশনের। না, থ্যাংক ইউ ফর দ্য নাইস সাউন্ড দ্যাট বেসিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবো আমরা। এই সুযোগে মনে পড়ে গেল জিয়া স্যারের একটা ক্লাসের কথা। আমি যখন বোধহয় 4 1 বা 4 2 পড়ি, বলে রাখি, জিয়া স্যার ইজ দ্য অনলি টিচার ইন বুয়েট যাকে আমি টিচার্স ডেতে স্পেশালি সালাম পাঠিয়েছিলাম। I showed my respect to him as a teacher. He is the only teacher in Bhuj যাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছিলাম। আমাদের ক্লাসে উনি প্রচন্ড বকাঝকা করতেন এবং তখন ওনাকে খুবই মনে হতো খুব কড়া টিচার, বাট উনি বকাঝকা করে আমাদেরকে যে পরিমাণ শিখিয়েছেন আমার মনে হয় যে আদর করলে আমরা এটা শিখতাম না। সো আমি ওনার প্রতি কৃতজ্ঞ, এটা ওনাকে আমি 1 to 1 জানিয়েছিলাম। তো ব্রিজ ডিজাইনে আমাদের ডিজাইন দেখে স্যার বললো, তোমরা যদি কোনো ব্রিজ ডিজাইন করো প্রফেশনাল লাইফে আমাকে জানাবো, এটা নিজ দিয়ে আমি যাবো না। কারণ আমাদের ডিজাইনটা এতই খারাপ ছিল। এনিওয়ে, আমি অবশ্য পরবর্তীতে এনভায়রনমেন্টে মেজর করেছি। হাওয়েভার, আপনার তথ্য থেকে আমরা খুব আশা পাচ্ছি যে হ্যাঁ, ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন ইজ গোয়িং টু বিকামিং কাইন্ড অফ কানেক্টিভিটি বাইরের প্রফেশনালদের সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এবং এটা রেসিপ্রোকাল। বাংলাদেশ থেকে যদি কেউ বিদেশ যেতে চায় সেও এই ফাউন্ডেশনের মাধ্যমে কানেকশন খুঁজে পাবে। এটা এখনকার প্রযুক্তির যুগে বা কানেক্টিভিটির যুগে এটা একটা বাড়তি মোমেন্টাম দেবে যে কোনো রিসার্চার বা পোস্টেড স্টুডেন্টকে। একটু অন্য একটা বিষয় জানতে চাই। আপনি হয়তো শুনেছেন যে আমরা প্রিভার্স প্রিন্টিং করতে চাই। আমাদের এটা ফাউন্ডেশনের একটা স্বপ্ন যে বাংলাদেশ থেকে অনেক মেধা চলে গিয়েছে। ধরেন আপনি বইটা একসময় পড়িয়েছেন, আপনি এখন লিখছে পড়াচ্ছেন। তো এরকম যে মেধা যারা চলে গিয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, আমরা তাদেরকে কোনো না কোনো ভাবে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। তো এই ব্যাপারটাকে আপনারা যারা প্রবাসে আছেন বা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত, আপনারা ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা তো আমি বলবো যে আসলে যেটা আমি আগেও বলছিলাম যে আসলে অনেকেই কন্ট্রিবিউট করতে চায় বাংলাদেশে। এবং আহ, এই ক্ষেত্রে আমি আমার একটু যদি বলি যে গত বছর আম, আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের দিকে একটা অনলাইন একটা সেমিনার হয়েছিল, শামসুল হক স্যার ওখানে মেইনলি প্রেজেন্ট করেছিলেন। যে তখন ওনাকে মনে হয় একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আহ, অন্তর্বর্তী সরকারের কোনো একটা টাস্ক ফোর্স বা কিছু, যে কি কি জিনিস আর কি রিফর্ম করা যায় বা এই ধরনের। তো উনি ওটার মতামত চেয়েছিলেন, তখন কিন্তু অনেকেই জয়েন করেছিল। এবং আমরা তখন একটা ডিসকাশন হচ্ছিল যে আমাদের একটা ডেটাবেস করা যায় নাকি, যেটা হচ্ছে যে এরিয়া অফ এক্সপার্টিস থাকবে সেখানে। তারপর আমরা যারা যারা ইন্টারেস্টেড যে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চায় কি ধরনের কন্ট্রিবিউশন, যে এটা কি হচ্ছে যে আমরা এসে ফর এক্সাম্পল যে জাস্ট সেমিনার টাইপের কোনো করতে চাই, যে আমাদের এক্সপার্টিস শেয়ার করার জন্য এখানকার ট্রান্সপোর্ট কমিউনিটির সাথে, নাকি কয়েক মাসের জন্য কেউ এসে করতে চায়, নাকি রিমোটলি অ্যাডভাইস করতে চায়। এরকম ধরনের আমার মনে হয় একটা এই ধরনের একটা জিনিস তোমরা চিন্তা করতে পারো যে আসলে একটা ডেটাবেস বানানো যায় কিনা, যে আসলে আহ, কে কোন সেক্টরের এক্সপার্ট বা কি ধরনের অভিজ্ঞতা আছে এবং তারা কিভাবে কন্ট্রিবিউট করতে চাচ্ছে। তো এই জিনিসটা আসলে একটা এরকম ফাউন্ডেশনের মতো যে একটা অফিসিয়ালি একটা রিকগনাইজ জায়গায় থাকলে সেটা হয়তো সবার কাছে পৌঁছে দেওয়া একটা ইজিয়ার হবে আর কি। যে আর আরেকটা যেটা ব্যাপার যে আমি জানি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকদিন ধরেই এখানে ডিসকাশন হচ্ছে, যখন প্রথম এটা ফোরাম হিসেবে ছিল। তো আরেকটু যদি লিঙ্কডইন বা এরকম টাইপের কোনো জায়গায় এটা করা হয় যেখানে আর কি আসলে সবার ক্যারিয়ার হিস্ট্রিটা খুব সহজে দেখা যাবে, সেরকম ক্ষেত্রে আমি মনে করি যে আসলে যেটা ব্রিজিং রোল বললাম, সেই ক্ষেত্রে আসলে ওটা হয়তো একটু সহায়তা করবে যে আসলে
কার কি এক্সপার্টিস, কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, কি ধরনের কি ফর্মে কন্ট্রিবিউট করতে চায় কেউ, যেন এবং আমার ধারণা আসলে এটা সবসময় ফর্মাল হতে হবে তা না, ইনফর্মাল ইয়েতেও যে একটা যদি খুব কুইক কোনো অ্যাডভাইস দরকার হয়, যে সেটার জন্য যেন বাংলাদেশের একটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, এবং ভাইস ভার্সা, যে বাইরে থেকেও যদি কোনো একটা ইনফরমেশন চায়, তো এই ক্ষেত্রে হয়তো আরেকটা আহ, মানে মোর অফিসিয়াল প্ল্যাটফর্ম থাকলে পর হোয়াটসঅ্যাপ গ্রুপের চেয়ে তখন হয়তো সেটা আমরা easier হবে। অলরেডি ডেটাবেজের কাজ শুরু করেছি। আমি দেখেছি যে আমরা যখন বাংলাদেশে যখন কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই, তো কোনো একটা পার্টিকুলার হয়তো ক্লিনিকের কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একজন স্পেশালিস্টকে আমরা যদি দেখতে চাই, এভাবে জিনিসটাকে ফিল্টারিং করা যায়। প্রথমে হসপিটালে গেলাম, তারপরে তার ফিল্ড অফ এক্সপার্টাইজে গেলাম, তারপরে ডাক্তারের নামটা খুঁজে পেলাম। তো ওভাবে কিন্তু আমরা এই হুম। এই ডেটাবেসটাকে ওভাবে সাজাতে পারি। এটা আমার জাস্ট অন দ্য স্পট মনে করি।